বাংলাদেশটা যেন দ্বিতীয়বারের মতন আবারও স্বাধীন হয়েছে। তো শুনে আসি এই স্বাধীনতার পিছনে আসলে কি ছিল। সেই দিন রাতে খুব অদ্ভুতভাবে আকাশটা এরকম রক্তাক্ত লাল হয়েছিল। বাড়ি ফিরে দেখতে পারি সবাই কেমন যেন একটি অস্বস্তির পোস্ট করছে। আমি আমার পুরো ফেসবুক ঘাটাঘাটির পর দেখতে পারি একটি ভয়ানক জিনিস। তা আমি এর আগে কল্পনাও করতে পারিনি বাংলাদেশে এরকম একটা জিনিস আজ ঘটেছে। আসলে তা কি ছিল? স্টুডেন্টসদের উপর মর্মান্তিক অত্যাচার। শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের কোটা আন্দোলন থেকে, কিন্তু আন্দোলন করা কি খারাপ কিছু ছিল? এই রক্তাক্ত ফেসবুক দেখে যখন 16 জুলাই আমি জিনিসগুলো জানতে পারি দেখে, তখন আমি সাথে সাথে পোস্ট করে বলি, শিক্ষাই কি জাতি মেরুদণ্ড নাকি মৃত্যুদণ্ড? পোস্টগুলো করার পর এগুলো দাউদ কিমের চোখেও পড়লো। তারপর এক টান পিছু টানও হলো না তার পোস্ট করা বাংলাদেশ নিয়ে, যেখানে কিনা আমাদের দেশেরই বড় বড় ইনফ্লুয়েন্সার্স আর ইউটিউবার্সরা চুপ, সে জায়গায় বাহিরের দেশের একজন ইনফ্লুয়েন্সাররা আমাদের নিয়ে সেই রকমের সিরিয়াস ছিল। এই দৃশ্যগুলো দেখে আমার মনে পড়ে কি 1952 সালের ভাষা আন্দোলনের কথা। যেহেতু আমাদের দেশে এখন সব থেকে পাওয়ারফুল জিনিস হলো সোশ্যাল মিডিয়া পাওয়ার, সেটাকে আমরা ইউজ করে প্রতিবাদ করতে পারি। তার ভিতর টুইটার হলো সব থেকে বড় শক্তিশালী ইন্টারন্যাশনাল নিউজ স্প্রেড করার জন্য। আর দেখা মতে তখন বাংলাদেশের সব থেকে বেশি টুইটার ইউজার হচ্ছে কে-পপ ফ্যান্সরা। তখন থেকে কে-পপ ফ্যান্সরা যারা বাংলাদেশে, তারা টুইটারে পোস্ট করা শুরু করে। কেননা টুইটারে অনেক ধরনের ইন্টারন্যাশনাল কে-পপ ফ্যান বেস থাকে যাদের মাধ্যমে নিউজ স্প্রেড হবে। ঠিক ওই দিনের 16 জুলাই এর থেকেও পরিবেশ খারাপ হয়। শহীদ হয় আমাদের আবু সাঈদ, আমাদের আবু সাঈদের মতন অনেক অনেক ভাই। এসব দেখার পর মনে আরো সহ্য হচ্ছিল না। তখন মনে হচ্ছিল এই ঘরে প্রতিবাদ না করে এখন বাহিরেও আমরা প্রতিবাদ করি। 17 জুলাই আমি আমার কিছু বন্ধুদের সাথে প্রটেস্টের উদ্দেশ্যে বের হই। আমি আমার হাতে একটি পোস্টার নিয়ে দাঁড়াই। সেই পোস্টারের মধ্যে লিখেছি, শিক্ষাই জাতির মেরুদণ্ড, সেই শিক্ষা গড়ুক নিজের মেধার যোগ্যতায়, কারো বাপদাদার যোগ্যতায় নয়। সবকিছু খুব ভালোভাবে যাচ্ছিল। বাসায় যেতে একটু দেরি হচ্ছিল, কিন্তু এর মাঝে এমন একটি ঘটনা ঘটবে যার জন্য আমি সেদিন প্রস্তুতই ছিলাম না। যাকেই দেখা যাচ্ছে প্রটেস্টের উদ্দেশ্যে বের হয়েছে, তাদের গায়ের উপর কি কি যেন ফিক্কা দিচ্ছে। কারা করছে তখন দেখা যাচ্ছিল না। হয়তো এই দুর্ঘটনার পর আমাকে আর বাসা থেকে বের হতে পারবে না, কিন্তু প্রতিবাদ এখনো অফ হয়নি। আমার এই পোস্টটি দেখে আমার ফ্রেন্ড বলে, তুই গিয়েছিস, আমাকে কেন বললি না? আমি তখন বললাম, আমার কাছে আসলে সেই সময়টুকু ছিল না তোদেরকে সবাইকে একত্র করার। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুই পরের দিন যা। পরের দিন 18 জুলাই 2024 সকাল 10টার পর থেকে বিভিন্ন ধরনের নিউজ ফিডে নিউজ পাচ্ছি। তার মধ্যে সব থেকে খারাপ লাগার একটি নিউজ ছিল, সেটি হচ্ছে একটি ছেলে 25 বছর বয়সী, তার নাম হচ্ছে মীর মুগ্ধ। সে একজন স্টুডেন্ট ছিল যে কিনা প্রটেস্ট করতে যাওয়ার সময় সবাইকে পানি বিতরণ করছিল। ওই সময় তার মাথায় লেগেছে একটি গুলি। ঠিক সেও আবু সাঈদের মতন শহীদ হয়ে যায়। ফেসবুকে ভাইরাল হওয়া সেই ভিডিও, যেটা ইন্টারন্যাশনাল ভাবেও ভাইরাল হয়েছে, মীর মুগ্ধের ভিডিও, যেখানে সে বলছিল, পানি লাগবে কারো, পানি। আসলে তার দোষটা কি ছিল? দোষ একটাই, আমি সেই বাংলাদেশের বাক স্বাধীনতা বঞ্চিত হওয়া এক নাগরিক। ঠিক সেই দিনেই মিরপুর 10-এ একটি ভয়াবহ ঘটনা ঘটে। আমার বন্ধু সেখানে উপস্থিত থাকে। বাসায় বেঁচে তো ফিরে আসছে, কিন্তু তার গায়ে বিভিন্ন জায়গায় রাবার বুলেট নিক্ষেপ করা হয়। অন্য দেশে প্রটেস্ট করলে পুলিশরা আরো সেফটি দেয়, তাদের সেফ করে, কিন্তু আমাদের দেশে আসলে হচ্ছেটা কি? কেন স্টুডেন্টসদের উপর এই ধরনের ভায়োলেশন ইউজ করা হচ্ছে? আমার বাড়ির সামনে কেমন যেন ধরপড় করে সাউন্ড হচ্ছে, সব জায়গায় চিৎকার, কেমন যেন একটি শব্দ শুনে ভয় লাগছিল। কি হচ্ছে এখানে? মনে হচ্ছিল পরিবেশ আরো বেশি ক্ষিপ্ত হতে যাচ্ছে। 2 মিনিট পর পর হেলিকপ্টার যাচ্ছে, আশেপাশে শব্দ হচ্ছে। তারপর বরাবর আমার বারান্দা থেকে একটা দৃশ্য দেখতে পারি, চারপাশে আগুনের কালো ধোঁয়ায় আচ্ছন্ন।
আমি এই মুহূর্তেটায় এত পরিমাণ ভয় পেয়ে যাই, আমি সাথে সাথে ভিডিও করে পোস্ট করি, তোমরা যে যেখানে আছো নিজেকে সবার আগে সেফ রাখো। সন্ধ্যা হয়ে গিয়েছে কিন্তু পরিবেশটা এখনও ঠান্ডা হয়নি, কারণ আজ পুরো বাংলাদেশ খুব খারাপ অবস্থা। হঠাৎ করে দেখতে পারি আমার ফেসবুক, মেসেঞ্জার অ্যান্ড হোয়াটসঅ্যাপ এগুলো চলছে না। তারপর আমি স্টোরি দিয়ে বলি, তোমাদের কি সার্ভারে কোনো সমস্যা আছে নাকি আমার ফোনে এরকম দেখা যাচ্ছে? ওমা, তার 1 ঘন্টা পরে দেখি সারা দেশে ইন্টারনেট ব্ল্যাকআউট। কেমন একটা দুশ্চিন্তা আমাদের মাথায় ছিল, হয়তো 1-2 ঘন্টা পর ইন্টারনেট ঠিক হয়ে যাবে, ফিরে আসবে, কিন্তু না, সবার মাথাতেই তখন দুশ্চিন্তা, আমি তার সাথে কিভাবে যোগাযোগ করব বা কি করব, কোনো আপডেট, কোনো নিউজ পাচ্ছি না। যা নিউজ চ্যানেলে দেখা হচ্ছে সেগুলো প্রকাশ করছে না, এখানে আসলে কি হচ্ছে। আজ 19 জুলাই, একদমই পরিবেশটা ভিন্ন অন্যান্য দিন থেকে। সবাই নিউজ চ্যানেল বসে টিভিতে বসে দেখছে কি হচ্ছে বাংলাদেশে, কিন্তু তেমন কোনো নিউজই পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে যেন 2000 থেকে 2010 সালের সময়টাই আমরা সবাই চলে গিয়েছি। ঘরে বসে নতুন পত্রিকার অপেক্ষা করতাম, কখন নতুন পত্রিকা আসবে আর কখন নিউজ পড়ব। ইন্টারনেটও বিচ্ছিন্ন আর সারা বাংলাদেশে কারফিউ। আর এই কারফিউ কতদিন থাকবে সেটা আমরা ঠিক জানি না। কারোর সাথে যেন কোনো যোগাযোগ হতে পারছে না, ফোন দেওয়ার সময় মনে হচ্ছে যেন নেটওয়ার্ক স্লো। সবাই আগের মতন মেসেজ কিনে মেসেজে কথা বলছে। কেউ কেউ উপরে ছাদে গিয়ে খেলা করছে, কেউ মাঠে নেমে ক্রিকেট খেলছে। দেশে কারফিউ থাকা সত্ত্বেও এলাকার মধ্যে জমজমাট ভিড় চায়ের দোকানে, ফুচকার দোকানে। আর আমি অপেক্ষা করতাম FM রেডিওর চ্যানেলগুলোতে নিউজ শোনার জন্য, কারণ ওখানে এক একজনের ফোন কলে বিভিন্ন ধরনের আপডেট জানা যেত। মনে হচ্ছে সেই রেডিওর দিনগুলো আমরা ফিরে পেয়েছি, কিন্তু তার ভিতরেও আমরা একটা দুশ্চিন্তার ভিতরেই আছি। কারণ 18 জুলাইয়ের পর ছাত্রছাত্রীরা অনেক প্রস্তুতি নিয়েছিল পরের দিনগুলোর জন্য, কিন্তু হঠাৎ করে একটা ইন্টারনেট বন্ধ হওয়ার কারণে সব কিছু একদম অফ হয়ে যায়। কারফিউ থাকা সত্ত্বেও পরিবেশ কিন্তু শান্ত হয়নি, ঠিক আগের মতনই অহরহর হেলিকপ্টার যাচ্ছে, বিভিন্ন ধরনের রাস্তাঘাটে সাউন্ড হচ্ছে, কিন্তু আমরা আপডেট জানতে পারছি না আসলে হচ্ছেটা কি। আমি আমার বাসার বারান্দা থেকে হেলিকপ্টারের ভিডিওসগুলো করে রাখি, কারণ বিষয়গুলো আমার কাছে কেন জানি ভালো মনে হচ্ছিল না। আশেপাশে দেখছি আগুনের আবারও একটি আচ্ছন্ন। সব কিছুই নিজের ক্যামেরাতে বন্দি করে রাখি। ইন্টারনেট নাই তো কি হয়েছে, যখন ইন্টারনেট আসবে হয়তো আমার কাছে কিছু প্রমাণ থেকে যাবে এই জিনিসগুলো আসলে কেন হয়েছিল ইন্টারনেট অফ থাকার সময়ে। আর তার থেকে বড় কথা, দেশে তো কারফিউ ছিল, তাহলে কেন বাহিরে এমন হচ্ছে। 23 জুলাই রাতেই ইন্টারনেট চলে আসছিল, কিন্তু সবার কাজ করছিল না। অনেক দিন পর ইন্টারনেট আসার পর দেখি অনেক ইন্টারন্যাশনাল নিউজ রিপোর্টাররা বাংলাদেশ নিয়ে ঠিকই খবর দিয়েছে। তারপর আমি বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীদের যে নিউজ ফিড, তাদের কাছ থেকে জানতে পারলাম যারা কিনা এই কারফিউর মধ্যে আন্দোলনে ছিল, অনেকেই অনেকভাবে আহত হয়েছে। আর এমন কিছু ভিডিওস ছিল যেখানে হেলিকপ্টার থেকে সরাসরি কি যেন মারা হচ্ছে। প্রায় এরকম ফিড দেখার পর অনেকগুলো ভিডিওস যখন আমার চোখে আসে, তখন সন্দেহ একটাই ক্লিয়ার হয়, সেটা হচ্ছে হেলিকপ্টার থেকে কি আসলেই পানি দেওয়া হয়েছিল। জি, অবশ্যই পানি দেওয়া হয়েছিল, কিন্তু সাথে আরও যে কি দেওয়া হয়েছিল সেটার আমরা সেদিনেই জানতে পারি এসব দেখে। অনেকের চোখে টিয়ার শেল গ্যাস, যেটা কিনা চোখের জন্য অনেক বেশি ক্ষতিকর। আর হেলিকপ্টার থেকে বুলেট আর গুলিবদ্ধ হয়ে মারা গিয়েছে ছোট্ট শিশুগুলা, যাদের কোনো দোষই ছিল না। তারা ছাদে খেলতে গিয়ে সেই সময় বুলেট লেগে মারা যায়। আরেকটা ছোট্ট ছেলে শিশু, যে কিনা জানালা অফ করতে গিয়ে হেলিকপ্টারে গুলি লেগে তার মাথায় লাগে আর সে মারা যায়। তাদের দোষটা আসলে কি ছিল? তারা তো ছোট্ট শিশু ছিল, তারা তো এসব কিছু বুঝেও না। আমার ফোনে রেকর্ড করা যে হেলিকপ্টারের ভিডিও ছিল, তারপর সেটা নিয়ে আমি কিছু কথা বলি আর পোস্ট করি। দেন ওইটার ভিডিওর ভিউজ আসে প্রায় 8 মিলিয়নের উপরে এবং ইউটিউব শর্টসে আসে 4 মিলিয়ন প্লাস। আর ভিডিওটি এত পরিমাণ ভাইরাল হয় যেটা কিনা সবার কাছে পৌঁছে যায়, এবং অনেকেই আমাকে বলে এটা বলে নাকি আমি গুজব ছড়াচ্ছি। যদি তাই গুজব হতো তাহলে এই 2টা বাচ্চা কিভাবে মারা গেল হেলিকপ্টার থেকে। তারপর টানা 6 দিনের যে রেকর্ডটা, 5 দিন যে ভিডিওসগুলো করেছি সেগুলো আমি আস্তে আস্তে পোস্ট করতে থাকি, কারণ এই বিষয় নিয়ে আমাদের মোটেও চুপ করা যাবে না। ও হ্যাঁ, আর এর মাঝখানে আমাদের কোটা কিন্তু ঠিকই সংস্করণ হয়েছিল, কিন্তু তারপরেও কেন আমাদের মাঝে ক্ষোভ, এই যে এত মানুষ কেন মারা হয়েছে। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে কিনা আমাদের কোনো জীবনের নিশ্চয়তা নাই, এমনই বা হবে কেন। অনেক ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্সাররা যারা কিনা জানতো না যে বাংলাদেশে নাকি ইন্টারনেটই ছিল না 5 দিন,
তো আমার লিস্টে যারা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস ছিল তাদেরকে আমি এই কথাটা শেয়ার করি যে 5টা দিন আমাদের কোনো ইন্টারনেট ছিল না এই সময়। আজ 29 জুলাই 2024, ঠিক এখনও পরিস্থিতি আগের মতো নেই, কিন্তু তারপরও বলছি যে না, আজ আমার ভাই বোনরা যেন রক্ত না দিক। এখনও রক্ত ঝরেই যাচ্ছে। আর এদিকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো 30 জুলাই। বুঝলাম না কিসের শোক, রক্ত তো এখনও ঝরে যাচ্ছে। তারপর স্টুডেন্টরা রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে ঐক্যবদ্ধ হয়ে লাল কাপড়ে চোখ মুখ বেঁধে অনলাইনে ছবি প্রচার কর্মসূচি পালন করলো। শুধু স্টুডেন্ট না, আইনজীবীরাও তাই করলো। পুরো বাংলাদেশ আজ রক্তে লাল। মানুষের কথা বাদ দেন, এখানে তো বিড়ালদেরও জীবন শেষ। এই 9 দফা দাবিও কোনো কিছু মানা হচ্ছিল না তাদের। দেশটিও রক্তাক্ত আর নিজের চোখের অস্ত্র। কিসের 9 দফা? এখন চলবে 1 দফা, কারণ আর মানাই যাচ্ছিল না এসব। এখন শুরু হয় স্টুডেন্টদের একটা মাত্রই দাবি, শেষ দাবি 1 দফা, সরকারের পদত্যাগ। মাথায় প্রোটেকশন পরে নিছি, প্রোটেকশন ব্যান্ডেজ লাগানো। 17 তারিখ বেরিয়েছিলাম, আর আমার সাথে কি আল্লাহ জানে। ওই দিন আর কি সবাই দৌড়াদৌড়ি, রাজপথে নামছিলাম একটা ব্যানার নিয়ে, সবার দৌড়াদৌড়ি আর মাথায় ব্যথা পাইছি। যাই হোক, ওইসব বাদ। তারপর থেকে আমাকে বের হতে দেয়নি, আর আজকে আমি বের হতেই হবে, কারণ আমার সব দেখে সহ্য হইতেছে না, আর পারতেছি না। আজ শেষ হোক ভাই, নতুন বাংলাদেশ আবার জন্ম হোক। আর পারতেছি না ভাই, যেতে হবে, অর্জন করতে হবে, চুপ করে থাকা যাবে না। লেটস গো। বাইরে অনেক বৃষ্টি হইতেছে। কেমন যেন হয়ে গেল এই বাংলাদেশটা, আগের মতো যেন কিচ্ছু নেই। কিন্তু এই জেনারেশনের মানুষগুলো এত হিরোস হয়েছে যে বলার মতন না। জেন জি বা জেন জেড স্টুডেন্টদের বুকে এত পরিমাণ সাহস এবং বীর মনোভাব দেখে আমি সত্যি ইমপ্রেস, বাংলাদেশের একজন নাগরিক হয়ে, একজন স্টুডেন্ট হয়ে। 1971 সালের যুদ্ধ দেখিনি, কিন্তু 2024 সালের এই জুলাই মাস দেখেছি, এই আগস্ট মাস। এই জুলাই শেষ হবে না যতদিন না পর্যন্ত 1 দফা দাবি মেনে নিতে হবে। আমরা বাক স্বাধীনতা চাই, দেশের নতুনত্ব চাই, এক নতুন বাংলাদেশ চাই, এক স্বাধীন বাংলাদেশ। বেশিক্ষণ থাকতে দেয় নাই, 4টা বাজে মোটামুটি অনেক ক্রাউড ছিল, কিন্তু পুলিশে ছড়াই দিছে না, কারফিউ হবে। সবাই শান্তিপূর্ণভাবে আন্দোলন করে বাসায় চলে গেছে। কালকেও আরেকটা শুনছি নিতে হবে। যারা কালকে পার্টিসিপেট করবা, বেস্ট অফ লাক। অনেক মানুষ আজকে বেরোইছে, আর সারা বাংলাদেশে নেট নাই, অনেক মানুষ। আজ পুরো বাংলাদেশ থাকবে মাঠে, আর ঢাকা শহরে গণভবনে সবাই যাচ্ছে। গতকাল রাত আমার মনে হয় না বাংলাদেশের কেউই ঠিকমতো ঘুমিয়েছে আজকের দিনের জন্য, কারণ আজ এই দিনের অপেক্ষায় আছি। তারপর আমার ভাই বোন, বন্ধু বান্ধব এবং দাউদ কিমকেও বলে আমরা জয় হয়েছে আবারও। বাংলাদেশ আজকে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, অনেক খুশি, অনেক। বিজয়ে বাংলাদেশ আবারও বিজয় হয়েছে।
ভাবছিলাম আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই হ্যাপি এন্ডিং হবে, কিন্তু না, বাসায় ফেরার পর দেখি কিছু দেশদ্রোহী মানুষ দেশের সম্পদ নষ্ট করছে এবং অন্য ধর্মাবলম্বী মানুষদের ঘরবাড়ি এবং মন্দির ভাঙছে। কথা হলো, এই কাজগুলো আসলে কারা করছে? অনেক জায়গা থেকে শুনতে পারি অনেকেই বলছে নাকি এই জিনিসগুলো ইচ্ছা করে করছে যেন দেশের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আবার অনেকেই বলছে ইচ্ছাকৃত করে। যেহেতু বাংলাদেশ আজ থেকে কোনো পুলিশ নাই, সেই জায়গায় আজকে একটু নিরাপত্তা কম, হয়তো আরও কয়েকদিন এরকম বিশৃঙ্খলা তৈরি হবে। আজ সমন্বয় স্টুডেন্টসরা ডাক্তার ইউনূসকে বলল আগামী দিনের টেম্পোরারি সরকার হতে। প্রায় সকল স্টুডেন্টসরাই বলছে তারা ডাক্তার ইউনূসকে দেখতে চায়। আমার মতে আমিও, কারণ এই টাইমে দেশে কোনো সরকার নেই, যার কারণে দেশে কোনো নিরাপত্তা নেই। বাসায় এসে বিজয়ের উল্লাসও ঠিকমতো করতে পারলাম না। উল্লাস মনে কেনই বা হবে, যে জায়গায় আমার হিন্দু ভাই বোনেরা এই টাইমে সমস্যায় রয়েছে। আমি প্রতিবাদ করা কখনো বন্ধ করিনি, এখনও করেই যাচ্ছি। এখন করছি আমার হিন্দু ভাই বোনদের জন্য। পরের দিন সকালে দেখতে পারি অনেক মুসলিমসরা যারা কিনা মাদ্রাসাতেও পড়ে, তারা মন্দিরগুলো রাত জেগে পাহারা দিয়েছে। মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার স্টুডেন্টস, এলাকাবাসী সবাই মনোযোগ দিয়ে সারা রাত পাহারা দিচ্ছে। এই ইস্যুটা আস্তে আস্তে কমার পর আমরা সকল স্টুডেন্টসরা চিন্তা ভাবনা করি কাল থেকে সবাই ট্রাফিক নিয়ন্ত্রণ করব। যেহেতু কিনা বাংলাদেশে কোনো পুলিশ নেই, এই টাইমে আমাদেরই প্রয়োজন। তারপর থেকে বাংলাদেশে অনেক স্টুডেন্টস ট্রাফিক নিয়ন্ত্রণ এবং ওয়াল আর্টে যুক্ত হয়। তাদের প্রথম টার্গেটই হলো রিফর্ম বাংলাদেশ। আমিও যাচ্ছি গলার আইডি কার্ড করা, একটু পর আমিও স্টার্ট করবো। সবাই আমাকে বলতে এলাম ওই যে সবাই অনেক সুন্দর ট্রাফিক মেনটেন করতেছে, আমার অনেক ভালো লাগতেছে। মানে বাংলাদেশে এই দৃশ্যটা দেখার মতন 2018 সালে একবার দেখছিলাম, আজকে মনে হইতেছে আবার দেখতেছি। তারপর আমাদের টিমের সাথে দেখা হয়, কিন্তু আমরা পারছিলাম না ট্রাফিক নিয়ন্ত্রণ করতে, কারণ ভাইয়ারা আগে থেকেই প্রস্তুত ছিল। তারা বলছিল যে না, আমাদের করার কোনো প্রয়োজন নেই। কিন্তু টিমের ছোট্ট আপ্পীরা পানি বিতরণ করছিল, সেটা আমার দেখে অনেক ভালো লাগছে। আমরা আমাদের দেশটাকে এত বেশি ভালোবাসি, সেটা আমি কখনো বুঝতেই পারিনি। দেশের প্রতি এই ভালোবাসাটা যেন সব সময় থাকুক, বেঁচে থাকুক সেই ভালোবাসা সবার মাঝে। অনেক প্রাউড ফিল হইতেছে স্টুডেন্ট হয়ে। ও মাই গড, এত সুন্দর মেইনটেইন, আমি বেরোলে বুঝতেই পারতাম না। জীবনের প্রথমবার এত মনোযোগ সহকারে আমি শপথ গ্রহণ করতে দেখেছি। আর এটা হিস্টোরি থেকে কম ছিল না, কারণ বাংলাদেশে এত ইয়াং একটা মানুষ উপদেষ্টা হয়েছে। তারপরের দিন দেখতে পারি নিউজ পেপার যেন একদমই অন্যরকম, বোঝাই যাচ্ছিল না এটা বাংলাদেশের নিউজ পেপার। পুরো পেপারেই যেন ছিল ছাত্রছাত্রীদের অবদান। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের জেনারেশন জুমার যারা, তারা কিন্তু কম না। এই জেনজি প্রজন্মের মানুষগুলো এখন বাংলাদেশ নতুনভাবে গড়ে তুলছে। দেশের ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে ডাকাত পাহারা দেওয়া সবকিছুই স্টুডেন্টসরা এখন করছে। এমন বাংলাদেশ যেন আমি এর আগে কখনো দেখিনি, কিন্তু 2024 সালে যে বাংলাদেশ দেখেছি সেটা আমি নিজে বলতে পারি এই দেশের মানুষ হয়ে আমি আজ গর্বিত। 1971 সালের প্রমাণ পেয়েছি 2024 সালে। আসলেই যে রক্ত দিয়ে মানুষ নিজের ভাষা নিয়েছিল, সেটা মানুষের মধ্যে আছে, সেই মানবতা, সেই দরদ, সেই দেশপ্রেমিক। অনেকেই 15 আগস্টের ভয়ে চুপসে যাচ্ছে, কেন? এই দেশটা আবারও যেহেতু স্বাধীন করেছো, তোমার জন্য এই একটা দিন 15 আগস্ট কিছুই না।
সব সময় শহীদ ভাইদের কথা মনে রাখবেন আর বাংলাদেশকে চলেন আবারও নতুন করে তৈরি করি। হাতে হাতে কোটি প্রাণে এক সুর ছিলাম থাকবো সাথে, চলো যাইবো দূর। চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ, চলো বিজয়ের গানে। চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ। চলো এক হয়ে পড়ি ঝাঁপিয়ে, দেব বিশ্ব এবার কাঁপিয়ে। থামবো না আর মানবো না হার, যাবো এগিয়ে যা আছে তা নিয়ে। চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ, চলো বিজয়ের গানে। চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ। লাল সবুজের জার্সিতে চলো, শুনবে বিশ্ব জোরসে বলো। নতুন দিনের স্লোগানে স্লোগানে